আমার প্রিয় দর্শক, আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব 99 ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন 2024-এর গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের প্রশ্নের উত্তরগুলো। প্রশ্ন: হোয়াট ইজ পারপোজ অফ মিশন স্টেটমেন্ট? প্রশ্ন: হোয়াট ইজ পারপোজ অফ মিশন স্টেটমেন্ট, অর্থাৎ মিশন স্টেটমেন্টের উদ্দেশ্য কি? উত্তর: মিশন স্টেটমেন্টের উদ্দেশ্য, মিশন স্টেটমেন্টের মূল উদ্দেশ্য হল একটি প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা, উদ্দেশ্য এবং কার্যক্রম সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দেওয়া। এটি একটি সংক্ষিপ্ত বিবরণ যা প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য এবং কর্মপদ্ধতি সংক্ষেপে তুলে ধরে, যা কর্মচারী, গ্রাহক এবং অন্যান্য স্টকহোল্ডারদের জন্য দিক নির্দেশনা হিসাবে কাজ করে। মিশন স্টেটমেন্টের প্রধান উদ্দেশ্যগুলো হল: নাম্বার 1, প্রতিষ্ঠানের উদ্দেশ্য বর্ণনা করা। মিশন স্টেটমেন্ট জানায় একটি সংস্থা কেন বিদ্যমান এবং এটি কি অর্জন করতে চায়। নাম্বার 2, কর্মচারীদের অনুপ্রাণিত করা। একটি স্পষ্ট মিশন স্টেটমেন্ট কর্মীদের তাদের কাজের গুরুত্ব উপলব্ধি করতে এবং তাদের কাজে আরও মনোযোগী হতে উৎসাহিত করে। নাম্বার 3, সংস্থার কার্যক্রমের দিক নির্দেশনা দেওয়া। এটি কর্মীদের কাজের অগ্রাধিকার নির্ধারণ করতে এবং সংস্থার লক্ষ্য অর্জনে সহায়তা করে। নাম্বার 4, সংস্থার পরিচয় তুলে ধরা। একটি মিশন স্টেটমেন্ট সংস্থার মূল মূল্যবোধ এবং সংস্কৃতি তুলে ধরে, যা গ্রাহক এবং অন্যান্য স্টকহোল্ডারদের কাছে সংস্থার পরিচয় তুলে ধরে। নাম্বার 5, সংস্থার কার্যক্রমের ভিত্তি তৈরি করা। এটি কৌশলগত পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি স্থাপন করে। নাম্বার 6, সমন্বিত প্রচেষ্টা উৎসাহিত করা। মিশন স্টেটমেন্ট একটি সাধারণ দৃষ্টিভঙ্গি তৈরি করে যা সকল কর্মীকে একটি সাধারণ লক্ষ্যের দিকে কাজ করতে উৎসাহিত করে। উদাহরণস্বরূপ, একটি কোম্পানির মিশন স্টেটমেন্ট হতে পারে: আমরা পরিবেশ বান্ধব পণ্য তৈরি করে একটি টেকসই ভবিষ্যৎ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। এবং স্টেটমেন্টটি কোম্পানির উদ্দেশ্যে পরিবেশ বান্ধব পণ্য তৈরি, লক্ষ্য টেকসই ভবিষ্যৎ এবং কার্যক্রমের পণ্য তৈরি একটি সংক্ষিপ্ত চিত্র দেয়। প্রশ্ন: কিভাবে কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা করা যায় তা ব্যাংক ফাইন্যান্স কোম্পানির দৃষ্টিকোণ থেকে আলোচনা করুন। প্রশ্ন: Discuss how good corporate governance can be achieved from the perspective of a bank finance company. কিভাবে কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা করা যায় তা ব্যাংক ফাইন্যান্স কোম্পানির দৃষ্টিকোণ থেকে আলোচনা করুন। উত্তর: ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিতে কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠার উপায় হল: নাম্বার 1, পরিচালনা পর্ষদের ভূমিকা। নাম্বার 1, উপযুক্ততা। পর্ষদের সদস্যদের যোগ্যতা, অভিজ্ঞতা এবং সততা নিশ্চিত করতে হবে। পর্ষদের সদস্যদের ব্যবস্থাপনা থেকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা থাকতে হবে। সক্রিয়তা। পর্ষদের নিয়মিত সভার সিদ্ধান্ত গ্রহণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। নাম্বার 4, জবাবদিহিতা। পর্ষদকে তাদের কার্যক্রমের জন্য শেয়ার হোল্ডার এবং অন্যান্য স্টক হোল্ডারদের কাছে জবাবদিহি করতে হবে। নাম্বার খ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভূমিকা। স্বচ্ছতা। ব্যবস্থাকে তাদের কাজকর্ম এবং সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছ হতে হবে। জবাবদিহিতা। ব্যবস্থাপনাকে তাদের কার্যক্রমের জন্য পর্ষদের কাছে জবাবদিহি করতে হবে। নৈতিকতা। ব্যবস্থাপনাকে তাদের কাজকর্ম এবং সিদ্ধান্ত গ্রহণের নৈতিক মানদণ্ড অনুসরণ করতে হবে।
নাম্বার 4, ঝুঁকি ব্যবস্থাপনা। ব্যবস্থাপনাকে ব্যাংকের ঝুঁকিগুলো সঠিকভাবে মূল্যায়ন এবং ব্যবস্থাপনার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, শক্তিশালী অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নিয়মিত নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে। আইন ও প্রতিধানের যথাযথ পরিপালন করতে হবে। তথ্য প্রকাশ। তথ্য প্রকাশ, ব্যাংকের আর্থিক অবস্থা এবং কর্মক্ষমতা সম্পর্কে সঠিক ও সময়োপযোগী তথ্য প্রকাশ করতে হবে। বিনিয়োগকারীদের নিয়ে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। অন্যান্য বিষয়, কর্মীদের প্রশিক্ষণ এবং উন্নয়ন নিশ্চিত করতে হবে। গ্রাহকদের অধিকার রক্ষা করতে হবে। সমাজের প্রতি দায়বদ্ধ থাকতে হবে এবং ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা সম্ভব, যা তাদের দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য অপরিহার্য। প্রশ্ন, ব্রিফলি ডিসকাস এলিমেন্ট অফ এ এফেক্টিভ ব্র্যান্ড প্রমিস। প্রশ্ন, একটি কার্যকর ব্র্যান্ড প্রতিশ্রুতির উপাদানগুলো সংক্ষেপে আলোচনা করুন। প্রশ্ন, একটি কার্যকর ব্র্যান্ড প্রতিশ্রুতির উপাদানগুলো সংক্ষেপে আলোচনা করুন। উত্তর, একটি কার্যকর ব্র্যান্ড প্রতিশ্রুতির উপাদানগুলো সংক্ষেপে আলোচনা করুন। উত্তর, একটি কার্যকর ব্র্যান্ড প্রতিশ্রুতি তৈরি করার জন্য বেশ কয়েকটি উপাদান প্রয়োজন। এর মধ্যে প্রধান উপাদানগুলো হলো স্বচ্ছতা, গ্রাহক সম্পর্কে মূল্যবোধ এবং বিশ্বাসযোগ্যতা। একটি শক্তিশালী ব্র্যান্ড প্রতিশ্রুতি গ্রাহকদের সাথে একটি দৃঢ় সম্পর্ক স্থাপন করে এবং ব্যবসার বৃদ্ধিতে সহায়তা করে। একটি কার্যকর ব্র্যান্ড প্রতিশ্রুতির উপাদানগুলো হলো নাম্বার 1 স্বচ্ছতা, নাম্বার 2 বিশ্বাসযোগ্যতা, নাম্বার 3 পৃথকীকরণ, নাম্বার 4 গ্রাহক সম্পর্ক, নাম্বার 4 মূল্যবোধ, নাম্বার 5 উদ্দেশ্যমূলক, নাম্বার 6 সংযুক্তি, নাম্বার 7 উপলব্ধি, নাম্বার 8 ধারাবাহিকতা, নাম্বার 9 বাস্তবতা। ব্র্যান্ড প্রতিশ্রুতি শুধুমাত্র ঘোষণাই নয়, একটি বাস্তবায়ন করাও গুরুত্বপূর্ণ। কোম্পানির প্রতিটি স্তরে এটি প্রতিফলন হওয়া উচিত। সুতরাং একটি শক্তিশালী ব্র্যান্ড প্রতিশ্রুতি তৈরি করার জন্য কোম্পানিকে তার গ্রাহকদের চাহিদা এবং প্রত্যক্ষগুলো গভীরভাবে বুঝতে হবে। সেই অনুযায়ী একটি স্পষ্ট, সংক্ষিপ্ত এবং বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি তৈরি করতে হবে। প্রশ্ন, BIS কর্তৃক প্রণীত স্পেশাল স্টাফ রুল 1997 এর আলোকে ডিউটি অফ কনফিডেন্সিয়ালিটি নিয়ে আলোচনা করুন। প্রশ্ন, ইন লাইট অফ স্পেশাল স্টাফ রুল 1997 formulated by BIS discuss duty of confidential BIS কর্তৃক প্রণীত স্পেশাল স্টাফ রুল 1997 এর আলোকে ডিউটি অফ কনফিডেন্সিয়ালিটি নিয়ে আলোচনা করুন। উত্তর, ব্যাংক ফর ইন্টারন্যাশনাল স্টেটমেন্ট এর BIS এর স্পেশাল স্টাফ রুল 1997 অনুযায়ী ডিউটি অফ কনফিডেন্সিয়ালিটি বা গোপনীয়তার দায়িত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিধির মূল উদ্দেশ্য হল ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে জড়িত কর্মীদের মাধ্যমে যেন কোনোভাবেই গ্রাহক বা প্রতিষ্ঠানের গোপন তথ্য প্রকাশ না হয় তা নিশ্চিত করা। এই বিধির আলোকে কর্মীদের দায়িত্বগুলো হলো নাম্বার 1 তথ্য সুরক্ষার প্রতিজ্ঞা, নাম্বার 2 যোগাযোগ সতর্কতা, নাম্বার 3 নথিপত্রের নিরাপত্তা, নাম্বার 4 প্রশিক্ষণ ও সচেতনতা। ব্যাংক কর্মীদের গোপনীয়তা রক্ষার গুরুত্ব সম্পর্কে নিয়মিত প্রশিক্ষণ দিতে হবে যাতে তারা এই বিষয়ে সচেতন থাকে। নাম্বার 5 বিধি লঙ্ঘন প্রতিরোধ। যদি কোনো কর্মী গোপনীয়তা বিধি লঙ্ঘন করে তবে তার উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে। ডিউটি অফ কনফিডেন্সিয়ালিটি শুধুমাত্র একটি আইনি বাধ্যবাধকতা নয়, এটি ব্যাংকিং খাতের বিশ্বাসযোগ্যতা এবং গ্রাহকের আস্থার প্রতীক।
এই নিয়ম মেনে চলার মাধ্যমে এবং ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের জন্য সুরক্ষিত রাখতে পারে এবং একটি নিরাপদ ব্যাংকিং পরিবেশ বজায় রাখতে সক্ষম হয়। নাম্বার 2, ডিসকাস দ্য রুল অফ ভেরিয়াস বোর্ড কমিটি ইন প্রোটেক্টিং শেয়ার হোল্ডার ইন্টারেস্ট। প্রশ্ন, শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষায় পর্ষদের বিভিন্ন কমিটিগুলো আলোচনা করুন। উত্তর, শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষার পর্ষদের বিভিন্ন কমিটির ভূমিকা হলো নাম্বার 1, নিরীক্ষা করা। এই কমিটি আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করে এবং নিশ্চিত করে যে কোম্পানির আর্থিক কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে। এটি শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি, এই কমিটি কোম্পানির ঝুঁকিগুলো চিহ্নিত করে এবং সেগুলো মোকাবেলার জন্য পদক্ষেপ নেয়। এই শেয়ার হোল্ডারদের বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করে। নাম্বার 3, মনোনয়ন ও পারিশ্রমিক কমিটি। এই কমিটি কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ করে। এটি নিশ্চিত করে যে যোগ্য ব্যক্তিরা কোম্পানির নেতৃত্বে আছেন এবং শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষিত হচ্ছে। কর্পোরেট গভর্নেন্স কমিটি, এই কমিটি কোম্পানির কর্পোরেট গভর্নেন্স নীতিমালা পর্যালোচনা করে এবং নিশ্চিত করে যে কোম্পানির আইন নিয়মকানুন মেনে চলছে। এটি শেয়ার হোল্ডারদের আস্থা বাড়াতে সাহায্য করে। পরিচালনা পর্ষদ কোম্পানির সামগ্রিক কার্যক্রমের তত্ত্বাবধান করে এবং শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা করে। পর্ষদ বিভিন্ন কমিটির কাজের তদারকি করে এবং প্রয়োজনীয় নির্দেশ করে। সুতরাং বলা যায় উপরিউক্ত কমিটি সম্মিলিতভাবে কাজ করে শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা করে এবং কোম্পানির সাফল্য নিশ্চিত করে। প্রশ্ন, পর্ষদের কর্মদক্ষতা মূল্যায়নের মাপকাঠি হিসাবে কেবল আর্থিক তথ্য উপাত্তই যথেষ্ট কি? আপনার পক্ষের যুক্তি দিন। ইন ফিনান্সিয়াল ডাটা সাফিসিয়েন্ট অ্যালং ফর এলোভেশন অফ বোর্ড পারফরমেন্স জাস্টিফাই ইউর রেসপন্স। পর্ষদের কর্মক্ষমতা মূল্যায়নের মাপকাঠি হিসাবে কেবল আর্থিক তথ্য উপাত্ত যথেষ্ট কি? আপনার উত্তরের পক্ষে যুক্তি দিন। উত্তর, পর্ষদের কর্মদক্ষতা মূল্যায়নের মাপকাঠি হিসাবে কেবল আর্থিক তথ্য উপাত্ত যথেষ্ট নয়। এর কারণগুলো হলো, নাম্বার 1, আর্থিক তথ্য উপাত্ত একটি প্রতিষ্ঠানের কর্মক্ষমতার একটি দিক মাত্র তুলে ধরে। পর্ষদের কর্মদক্ষতা সামগ্রিকভাবে মূল্যায়ন করতে হলে অন্যান্য বিষয়গুলো যেমন কৌশলগত দিক নির্দেশনা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা বিবেচনায় নিতে হবে। নাম্বার 2, পর্ষদের কর্মদক্ষতা শুধুমাত্র স্বল্পমেয়াদী আর্থিক ফলাফলের উপর নির্ভরশীল নয়, বরং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির ও সাফল্যের উপর নির্ভরশীল। নাম্বার 3, পর্ষদের কর্মীরা সম্মিলিতভাবে কাজ করে, তাই কোনো একজন সদস্যদের কর্মদক্ষতা পুরো পর্ষদের কর্মদক্ষতাকে প্রভাবিত করতে পারে। অতএব পর্ষদের কর্মদক্ষতা মূল্যায়ন করার সময় আর্থিক তথ্যের পাশাপাশি অন্যান্য গুণগত বিষয়গুলো বিবেচনায় নেওয়া উচিত। গ, কোশ্চেন, ডিসকাস দ্য রেসপন্সিবিলিটিস অ্যান্ড অথরিটিস অফ দ্য বোর্ড অফ ডাইরেক্টরস রিগার্ডিং ইন্টারন্যাশনাল কন্ট্রোল ম্যানেজমেন্ট। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার ক্ষেত্রে পরিচালনা পর্ষদের দায়িত্ব ও ক্ষমতা আলোচনা করুন। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার ক্ষেত্রে পরিচালনা পর্ষদের দায়িত্ব ও ক্ষমতা আলোচনা করুন। উত্তর, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার ক্ষেত্রে পরিচালনা পর্ষদের দায়িত্ব ক্ষমতাসমূহ। নাম্বার 1, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ পদ্ধতির তদারকি করা এবং এর কার্যকারিতা মূল্যায়ন করা, কোম্পানির ঝুঁকি ব্যবস্থাপনার কাঠামো পর্যালোচনা এবং অনুমোদন করা। নাম্বার 3, অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রমের তদারকি করা। নাম্বার 4, আর্থিক প্রতিবেদন এবং কমপ্লায়েন্স তদারকি করা। গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ দুর্বলতা চিহ্নিত করা এবং তার সমাধানের ব্যবস্থা নেওয়া।
কোম্পানির ব্যবস্থাপনা এবং কর্মীদের জন্য আচরণবিধি এবং নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা। নাম্বার 7, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত আইন ও প্রবিধান মেনে চলা নিশ্চিত করা। নাম্বার 8, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে ব্যবস্থাপনা এবং অন্যান্য স্টক হোল্ডারদের সাথে যোগাযোগ করা। নাম্বার 9, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা পর্যালোচনা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার পর্যাপ্ততা এবং কার্যকারিতা সম্পর্কে শেয়ার হোল্ডারদের অবহিত করা। নাম্বার 10, ঝুঁকি মূল্যায়ন প্রক্রিয়া তদারকি করা। নাম্বার 11, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ কর্মীদের নিয়োগ, বরখাস্ত এবং ক্ষতিপূরণ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া। নাম্বার 12, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রশিক্ষণ এবং উন্নয়ন কর্মসূচির অনুমোদন ও তদারকি করা। নাম্বার 13, প্রয়োজনে বিশেষ তদন্ত পরিচালনা করা এবং যথাযথ ব্যবস্থা নেওয়া। নাম্বার 14, নিয়মিতভাবে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা পর্যালোচনা এবং উন্নত করার জন্য পদক্ষেপ নেওয়া। নাম্বার 15, কোম্পানির কৌশলগত লক্ষ্য এবং উদ্দেশ্যগুলির সাথে সঙ্গতি রেখে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করা। প্রশ্ন, এলাবোরেট দ্য ওয়ে থট হুইচ অর্গানাইজেশনাল কালচার ইম্প্যাক্ট বিজনেস স্ট্র্যাটেজি। প্রশ্ন, সাংগঠনিক সংস্কৃতির ব্যবসার কৌশলকে কিভাবে প্রভাবিত করে তা বর্ণনা করুন। উত্তর, সাংগঠনিক সংস্কৃতি একটি ব্যবসা প্রতিষ্ঠানের কৌশলকে নানাভাবে প্রভাবিত করে, যা হলো নাম্বার 1, কর্মচারীদের সাথে মর্যাদা, সহানুভূতি এবং সম্মানের সাথে আচরণ করা। প্রতিভাকে আকৃষ্ট করে তা ধরে রাখা কোম্পানির সংস্কৃতি হওয়ার উচিত, কারণ শেষ পর্যন্ত এটি প্রতিদান দেয় কর্মীদের প্রতি নিরাপত্তা, মর্যাদা এবং সম্মানের সাথে আচরণ করা হলে তারা কোম্পানিকে সেরাটি দিতে দ্বিধা করে না। নাম্বার 2, উদ্ভাবন এবং সৃজনশীলতার সুযোগ। নাম্বার 3, কোম্পানির মান ব্যবহার করা। কোম্পানির মূল্যবোধ হলো এর সাংগঠনিক সংস্কৃতির মূল ভিত্তি। লোক নিয়োগ করার সময়, কর্মক্ষমতা পর্যালোচনার সময় এবং ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার সময় সংলাপ প্রভৃতি বিষয়ে তাদের যতটা সম্ভব অপারেশনাল বিভিন্ন দিকের টাচ পয়েন্ট হিসেবে কাজ করা উচিত। নাম্বার 4, সংস্কৃতিকে ব্যবসায়িক কৌশল হিসেবে বিবেচনা করা। নাম্বার 5, কৌশলের উপর সংস্কৃতি বজায় রাখা। নাম্বার 6, একটি বৈচিত্র্যময় দল তৈরি করা। নাম্বার 7, মতামত দেওয়ার জন্য কর্মচারীদের ক্ষমতায়ন। নাম্বার 8, নিয়োগের অন্যান্য মাপকাঠি তৈরি করা। নাম্বার 9, সংস্কৃতি এবং কৌশল সমান তালে চলে। সংস্কৃতি সারিবদ্ধতা, কৌশল বাস্তবায়ন, কর্মচারীদের আচরণ, যোগাযোগ, সহযোগিতা, পরিবর্তন ব্যবস্থা, প্রতিযোগিতামূলক সুবিধা ইত্যাদি। প্রশ্ন, স্টেট সাম জেনারেল রুলস অফ রেসপন্সিবিলিটিস অফ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও অফ কোম্পানি। একটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও এর সাধারণ কিছু ভূমিকা এবং দায়িত্ব বর্ণনা করুন। একটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তার সিইও সাধারণ কিছু ভূমিকা ও দায়িত্ব হল: নাম্বার 1, কোম্পানির কৌশল এবং দিক নির্দেশনা নির্ধারণ। সিইও কোম্পানির দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করেন এবং তা অর্জনের জন্য কৌশল তৈরি করেন। সংস্থার নেতৃত্ব, তিনি কোম্পানির কর্মীদের নেতৃত্ব দেন এবং তাদের কাজের পরিবেশ নিশ্চিত করেন। নাম্বার 3, সিদ্ধান্ত গ্রহণ। কোম্পানির গুরুত্বপূর্ণ বিষয়ে সিইও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। নাম্বার 4, যোগাযোগ এবং প্রতিনিধিত্ব। তিনি কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন সভায় এবং অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন। নাম্বার 5, সম্পদ ব্যবস্থাপনা। সিইও কোম্পানির আর্থিক এবং অন্যান্য সম্পদ ব্যবস্থাপনার তত্ত্বাবধান করেন। নাম্বার 6, ঝুঁকি ব্যবস্থাপনা। তিনি কোম্পানির সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করেন এবং তা মোকাবেলার পরিকল্পনা করেন। নাম্বার 7, আইন ও নিয়ম মেনে চলা।
সিইও নিশ্চিত করেন যে কোম্পানির সকল আইন ও নিয়ম মেনে চলবে। নাম্বার 8, কর্মীদের কর্মক্ষমতা মূল্যায়ন। তিনি কর্মীদের কর্মক্ষমতা মূল্যায়ন করেন এবং তাদের উন্নয়নে সহায়তা করেন। নাম্বার 9, বোর্ড অফ ডিরেক্টরসের সাথে সম্পর্ক। সিইও বোর্ড অফ ডিরেক্টরদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন এবং তাদের পরামর্শ অনুযায়ী কাজ করেন। সংস্কৃতির কোম্পানির সংস্কৃতি তৈরি। তিনি একটি ইতিবাচক এবং উৎপাদনশীল কাজের পরিবেশ তৈরি করেন। এক্সপ্লেইন সাম মেজার্স দ্যাট may be taken as CEO succession plan. সিইও পরিকল্পনার জন্য গ্রহণ করা যায় এমন এরূপ কিছু ব্যবস্থাদি ব্যাখ্যা করুন। সিইও পরস্পররা পরিকল্পনার জন্য কিছু পদক্ষেপ হলো, নাম্বার 1, পরিকল্পনার শুরু। একটি আনুষ্ঠানিক এবং সুচিন্তিত উত্তরাধিকার পরিকল্পনা তৈরি করা উচিত। এখানে বর্তমান সিইও বোর্ড সদস্য অন্যান্য গুরুত্বপূর্ণ নির্বাহীদের কাছ থেকে ইনপুট নেওয়া উচিত। প্রশিক্ষণ এবং উন্নয়ন। চিহ্নিত প্রার্থীদের প্রয়োজনীয়তা, দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জনের জন্য প্রশিক্ষণ এবং উন্নয়নের সুযোগ প্রদান। নাম্বার 3, মূল্যায়ন এবং নির্বাচন। প্রার্থীদের কর্মদক্ষতা মূল্যায়ন করুন এবং তাদের মধ্যে সেরা প্রার্থীকে নির্বাচন করুন। নাম্বার 4, যোগাযোগ। উত্তরাধিকার পরিকল্পনা সম্পর্কে কর্মীদের, শেয়ার হোল্ডারদের এবং অন্যান্য স্টক হোল্ডারদের সাথে যোগাযোগ করুন। নাম্বার 5, পর্যালোচনা এবং আপডেট। উত্তরাধিকার পরিকল্পনার নিয়মিতভাবে পর্যালোচনা এবং আপডেট করা উচিত। কোশ্চেন নাম্বার 4, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই সিএআর? হোয়াট ইজ ইউর ইম্পর্টেন্ট ফর ব্যাংক? প্রশ্ন, সিএআর বলতে কি বোঝায়? এটি ব্যাংকের জন্য কেন গুরুত্বপূর্ণ? উত্তর, সিএআর হলো মূলধনের পর্যাপ্ততা অনুপাত, ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও। এটি একটি ব্যাংকের আর্থিক সামর্থ্য এবং স্থিতিশীলতা পরিমাপ করার জন্য ব্যবহৃত। সিএআর মূলত ব্যাংকের ঝুঁকি ভাতির সম্পদের বিপরীত তার মূলধনের অনুপাত। একটি উচ্চ সিএআর নির্দেশ করে যে ব্যাংকটি তার দায় মেটাতে এবং অপ্রত্যাশিত ক্ষতি সামাল দিতে যথেষ্ট সক্ষম। এটি ব্যাংক ও আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে ব্যবহৃত হয়। মূলধনের পর্যাপ্ততা অনুপাত ব্যাংকের জন্য যে কারণ গুরুত্বপূর্ণ তা হল, নাম্বার 1, আর্থিক স্থিতিশীলতা। নাম্বার 2, একটি ব্যাংকের আর্থিক স্থিতিশীলতার পরিমাপ করে এটি নিশ্চিত করে যে ব্যাংকের কাছে পর্যাপ্ত মূলধন আছে যা তার ঋণ এবং অন্যান্য কার্যক্রম থেকে সৃষ্ট ঝুঁকি মোকাবেলা করতে পারে। আমানতকারীদের আস্থা। একটি উচ্চ সিএআর ব্যাংকগুলোর প্রতি আমানতকারীদের আস্থা বৃদ্ধি করে। যখন একটি ব্যাংক উচ্চ সিএআর বজায় রাখে তখন এটি নির্দেশ করে যে ব্যাংকটি আমানতকারীদের অর্থ ফেরত দিতে সক্ষম এবং দেউলিয়া হওয়ার ঝুঁকি কম। ঝুঁকি ব্যবস্থাপনা। সিএআর ব্যবস্থাগুলোকে তাদের ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষমতা মূল্যায়ন করতে সহযোগিতা করে। ব্যাংকগুলি তাদের সম্পদের ঝুঁকি মূল্যায়ন করে এবং সেই অনুযায়ী মূলধন বরাদ্দ করে যা তাদের সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা করে। নিয়ন্ত্রণ। নাম্বার 4, নিয়ন্ত্রণ পরিপালন। ব্যাংকগুলোকে অবশ্যই একটি মূল্যায়ন সিআর বজায় রাখতে হয় যা নিয়ন্ত্রণ সংস্থাগুলো বাংলাদেশ ব্যাংক দ্বারা নির্ধারিত হয়। এটি একটি করে যে ব্যাংকগুলোকে তাদের কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত মূলধন সংরক্ষণ করে। আর্থিক সংকলন মোকাবেলা। একটি শক্তিশালী সিআর ব্যাংকগুলোকে আর্থিক সংকট বা মন্দা মোকাবেলা করতে সহায়তা করে। যখন অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয় তখন একটি উচ্চ সিআর ব্যাংকে তার কার্যক্রম চালিয়ে যেতে এবং আমানতকারীদের আস্থা ধরে রাখতে সহায়তা করে। ঋণ প্রদানের ক্ষমতা। একটি উচ্চ সিআর ব্যাংকে আরও বেশি ঋণ দিতে উৎসাহিত করে কারণ এটি তাদের ঝুঁকি নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে। প্রশ্ন, ডিফাইন টিয়ার 1 ক্যাপিটাল অ্যান্ড মেনশন ইটস কম্পোনেন্টস। টিয়ার 1 মূলধনের সংজ্ঞা দিন এবং উপাদানগুলো উল্লেখ করুন।
টায়ার 1 মূলধন হলো একটি ব্যাংকের মূল ধনের অংশ যা ব্যাংকের আর্থিক সক্ষমতা এবং স্থিতিশীলতা নির্দেশ করে। এটি ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং অপ্রত্যাশিত ক্ষতি সামাল দিতে সক্ষম। অন্যভাবে বলা যায় টায়ার 1 মূলধন হলো ব্যাংকের মূলধন যা প্রাথমিক মূলধন যা ব্যাংকের আর্থিক শক্তি এবং স্থিতিশীলতার প্রধান সূচক হিসাবে বিবেচিত হয়। এটি ব্যাংকের রিজার্ভে থাকা মূলধন যা গ্রাহকের ব্যবসায়িক কার্যক্রমের তহবিল যোগান দিতে ব্যবহৃত হয়। টিয়ার 1 মূলধনের মধ্যে সাধারণ শেয়ার, প্রকাশিত রিজার্ভ এবং অন্যান্য সম্পদ অন্তর্ভুক্ত থাকে। এটি ব্যাংকের ঝুঁকি বহন করার ক্ষমতা এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনা সহায়ক। মূলধনের উপাদানগুলো সাধারণ শেয়ার মূলধন, এটি ব্যাংকের সবচেয়ে শক্তিশালী মূলধন ব্যক্তি যা পরিশোধিত মূলধন, সংরক্ষিত আয়, অন্যান্য ইকুইটি উপকরণ। অতিরিক্ত টায়ার এটি সাধারণত শেয়ার মূলধনের তুলনায় কিছুটা দুর্বল, তবে এটি ব্যাংকের মূলধন পর্যাপ্তের জন্য গুরুত্বপূর্ণ। এর মধ্যে হলো স্থায়ী অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, শর্ত সাপেক্ষে লিখনের অধিক ঋণপত্র। প্রশ্ন, মেনশন দ্য স্টেপ রিকোয়ার্স ফর এস্টাবলিশিং এ স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ইউনিয়ন অফ রিকভারি ইউনিট। একটি বিশেষ সম্পদ ব্যবস্থাপনা ইউনিট বা পুনরুদ্ধার ইউনিট প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো আলোচনা করুন। একটি বিশেষ সম্পদ ব্যবস্থাপনা ইউনিট বা পুনরুদ্ধার ইউনিট প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো হলো: 1. একটি পৃথক ইউনিট গঠন। প্রথমত একটি বিশেষ সম্পদ ব্যবস্থাপনা ইউনিট বা পুনরুদ্ধার ইউনিট গঠন করতে হবে। ইউনিটি ব্যাংকের অন্যান্য বিভাগ থেকে আলাদাভাবে কাজ করবে এবং নিজের কর্মপরিধি কাঠামো থাকবে। উপযুক্ত কর্মী নিয়োগ, কর্মপরিধি লক্ষ্য নির্ধারণ, নীতিমালা ও পদ্ধতি প্রণয়ন, প্রযুক্তি ও ডেটাবেস স্থাপন, নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও উন্নয়ন। অল্প অন্তঃবিভাগীয় সমন্বয়, সম্পদ পুনরুদ্ধার কার্যক্রম সফল করার জন্য ব্যাংকের অন্যান্য বিভাগের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা, ইউনিটির কার্যক্রমের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে নিয়মিত প্রতিবেদন তৈরি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে হবে। প্রশ্ন, হোয়াট ইজ ডিফিকাল্ট টু ম্যানেজ এমার্জিং রিস্ক, স্টেট এ ভিউ ক্যারেক্টারিস্টিক দ্যাট আর ইউনিট অফ এমার্জিং রিস্ক। প্রশ্ন, উদীয়মান ঝুঁকি ব্যবস্থাপনা কঠিন কেন? উদীয়মান ঝুঁকির অন্যান্য কিছু বৈশিষ্ট্য বর্ণনা করুন। উত্তর এমার্জেন্সি রিস্ক হলো বা উদীয়মান ঝুঁকি হলো সেই সব নতুন বা অপ্রত্যাশিত ঝুঁকি যা পূর্বে চিহ্নিত করা হয়নি বা যাদের প্রভাব সম্পর্কে পর্যাপ্ত ধারণা নেই। এই ঝুঁকিগুলো সাধারণত গতিশীল, সামাজিক, প্রযুক্তিগত, পরিবেশগত বা অর্থনৈতিক পরিবর্তনের কারণে বিকশিত হয় এবং তাদের বৈশিষ্ট্য হলো অভিনবত্ব ও সম্ভাব্য গুরুতর প্রভাব। উদীয়মান ঝুঁকিগুলো সাধারণত প্রচলিত ঝুঁকি থেকে আলাদা, যা ঐতিহাসিক ডেটা বা পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে চিহ্নিত করা যায়। উদীয়মান ঝুঁকিগুলো নতুন অপ্রত্যাশিত হওয়ার কারণে তাদের পরিচালনা করা কঠিন হতে পারে। নাম্বার 1, অস্পষ্ট। নাম্বার 2, ঝুঁকিতে সংজ্ঞায়িত করাই কঠিন। অস্পষ্ট ঝুঁকিকে সংজ্ঞায়িত করাই কঠিন। নাম্বার 2, বিশৃঙ্খল। উদীয়মান ঝুঁকিকে ক্রমাগত পরিবর্তন হচ্ছে। নাম্বার 3, জটিল। উদীয়মান ঝুঁকি একই সাথে অনেকগুলো কারণে প্রভাবিত করতে পারে। নাম্বার 4, সময় দিগন্ত পরিবর্তন হতে পারে। উদীয়মান ঝুঁকিগুলো কখনো কখনো অনেক দূরে বলে মনে হয়, কিন্তু সময় দিগন্ত পরিবর্তন হতে পারে। নাম্বার 5, অনিশ্চিত। একটি উদীয়মান ঝুঁকি কী হবে এবং এটি কিভাবে কার্যক্রম হবে সে সম্পর্কে জ্ঞানের অভাব তাদের নিশ্চিতভাবে বিবেচনা করা কঠিন করে তোলে। নাম্বার 6, অনিশ্চিত। উদীয়মান ঝুঁকিগুলো প্রায়শই সংস্থার বাহ্যিক এবং সরাসরি নিয়ন্ত্রণের বাইরে, তাই নিয়ন্ত্রণের পরিবর্তে প্রয়োজনের মানিয়ে নেওয়া এবং প্রক্রিয়া জানানো। নাম্বার 7,
উদ্যয়ী অল্প সময়ের মধ্যে ঝুঁকিতে উল্লেখযোগ্য পরিবর্তন। এই ঝুঁকির সবচেয়ে উপযুক্ত এবং সময়যোগ্য উদাহরণটি উল্লেখ করা যেতে পারে, যেমন কেভিন 19 থেকে উদ্ভিত হয়েছিল, যা বিশেষজ্ঞদের দ্বারা স্বীকৃত হয়েছিল, তবে কিভাবে তা বর্ণনা করতে পারেনি, যা লকডাউন, মুখ ঢেকে রাখা ও সামাজিক দূরত্বের কারণে একটি বিশৃঙ্খলা অর্থনীতি ও সামাজিক পরিবেশ তৈরি করেছিল। কোশ্চেন, ডিসকাস কি রিকোয়ারমেন্ট ফর সাকসেসফুল ইমপ্লিমেশন অফ এমার্জিং রিস্ক ম্যানেজমেন্ট। প্রশ্ন, এন্টারপ্রাইজ ঝুঁকি ব্যবস্থাপনার সফল বাস্তবায়নের প্রয়োজনীয় শর্তগুলো আলোচনা করুন। এমার্জেন্সি রিস্ক হলো বা উদীয়মান ঝুঁকি, সেই নতুন অপ্রত্যাশিত যা পূর্বে চিহ্নিত করা হয়নি, যা তাদের প্রভাব সম্পর্কে পর্যাপ্ত ধারণা নেই এবং ঝুঁকিগুলোর সাধারণত গতিশীল, সামাজিক, প্রযুক্তিগত, পরিবেশগত, অর্থনৈতিক পরিবর্তনের কারণে বিকশিত হয় এবং তাদের বৈশিষ্ট্য হল অভিনবত্ব, সম্ভাব্য গুরুতর প্রভাব। উদীয়মান ঝুঁকির কিছু বৈশিষ্ট্য: নাম্বার 1, অনিশ্চয়তা। নাম্বার 2, দ্রুত পরিবর্তন। নাম্বার 3, সীমিত ডেটা। নাম্বার 4, অন্তঃসম্পর্ক। নাম্বার 5, সম্পদ ও দক্ষতার অভাব। নাম্বার 6, সচেতনতার অভাব। নাম্বার 7, বৈশ্বিক প্রভাব। নাম্বার 8, নিয়ন্ত্রণের অভাব ইত্যাদি। প্রশ্ন, ডিসকাস কি রিকোয়ারমেন্ট ফর সাকসেসফুল ইমপ্লিমেশন অফ এমার্জেন্সি রিস্ক ম্যানেজমেন্ট। প্রশ্ন, এন্টারপ্রাইজ ঝুঁকি ব্যবস্থাপনার সফল বাস্তবায়নের প্রয়োজনীয় শর্তগুলো আলোচনা করুন। উত্তর, এন্টারপ্রাইজ ঝুঁকি ব্যবস্থাপনার সফল বাস্তবায়ন নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। এর মধ্যে রয়েছে একটি শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা সংস্কৃতি তৈরি করা, ঝুঁকি ব্যবস্থাপনার জন্য সুস্পষ্ট নীতিমালা পদ্ধতি প্রণয়ন করা, ঝুঁকি ব্যবস্থাপনা দলের জন্য উপযুক্ত প্রশিক্ষণ ও সম্পদ সরবরাহ করা এবং নিয়মিত ঝুঁকি মূল্যায়ন নিরীক্ষণ করা। এছাড়াও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সমর্থন এবং সকল স্তরের কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করা অপরিহার্য। এন্টারপ্রাইজ ঝুঁকি ব্যবস্থাপনার সফল বাস্তবায়নের জন্য কিছু শর্ত রয়েছে। নাম্বার 1, শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা সংস্কৃতি। নাম্বার 2, সুস্পষ্ট নীতিমালা পদ্ধতি। নাম্বার 3, উপযুক্ত প্রশিক্ষণ ও সম্পদ। নাম্বার 4, উপযুক্ত প্রশিক্ষণ ও সুস্পষ্ট নীতিমালা পদ্ধতি। নাম্বার 4, নিয়মিত ঝুঁকি মূল্যায়ন ও নিরীক্ষণ। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের পরিবর্তনগুলো নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা এবং নতুন ঝুঁকি চিহ্নিত করা, নির্ধারিত ঝুঁকি ব্যবস্থাপনার কৌশলগুলোর কার্যকারিতা মূল্যায়ন করা এবং প্রয়োজনে সংশোধন করা, ঝুঁকি ব্যবস্থাপনার প্রক্রিয়া এবং ফলাফল সম্পর্কে নিয়মিত প্রতিবেদন তৈরি করা এবং তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা। নাম্বার 5, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সমর্থ কর্মীদের অংশগ্রহণ। প্রতিষ্ঠানের পরিচালনা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঝুঁকি ব্যবস্থাপনার প্রতি দৃঢ় সমর্থন থাকা আবশ্যক। এছাড়াও একটি সফল উদ্যোগ বাস্তবায়ন আরও কিছু বিষয় বিবেচনা করা উচিত। আইন বিধিবিধানের সাথে সঙ্গতি রেখে ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করা, ঝুঁকি ব্যবস্থাপনা কৌশলগুলো প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমের সাথে একীভূত করা, পরিবর্তনশীল ব্যবসায়িক পরিবেশের সাথে তাল মিলিয়ে সজাগ প্রক্রিয়ায় অভিযোজিত করা ইত্যাদি। রিস্ক অ্যাপেটাইট কি? রিস্ক অ্যাপেটাইট নির্ধারণের সুবিধাগুলো বর্ণনা করুন। প্রশ্ন, হোয়াট ইজ রিস্ক অ্যাপেটাইট? স্টেট দ্য বেনিফিটস অফ আর্টিকালচারিং রিস্ক অ্যাপেটাইট। রিস্ক অ্যাপেটাইট কি? রিস্ক অ্যাপেটাইটের নির্ধারণের সুবিধাগুলো বর্ণনা করুন। উত্তর, ঝুঁকির ক্ষুধা বা রিস্ক অ্যাপেটাইট হলো কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের ঝুঁকি নেওয়ার সক্ষমতা এবং ইচ্ছার মাত্রা। এটি মূলত একটি কৌশলগত সিদ্ধান্ত বা ব্যবসার লক্ষ্য, আর্থিক সামর্থ্য এবং বাজারের অবস্থার উপর নির্ভর করে নির্ধারিত হয়। তা স্পষ্ট প্রকাশ করতে এর মাধ্যমে সংস্থাটি তার ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল তৈরি ও বাস্তবায়নের সুবিধা পায় এবং অপ্রত্যাশিত ঝুঁকি এড়াতে পারে। রিস্ক অ্যাপেটাইট নির্ধারণের কয়েকটি সুবিধা দেওয়া হলো। নাম্বার 1, সুস্পষ্ট ঝুঁকি ব্যবস্থাপনা। নাম্বার 2, লক্ষ্য এবং উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যতা। নাম্বার 3, কার্যক্রম সম্পদ বন্টন। নাম্বার 4,
সিদ্ধান্ত গ্রহণের সহায়তা। নাম্বার 5 বিভিন্ন ধরনের ঝুঁকি মোকাবেলা। নাম্বার 6 উন্নত ঝুঁকির সংস্কৃতি। নাম্বার 7 নিয়ন্ত্রণ প্রয়োজনীয়তা পূরণ। নাম্বার 8 বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি। নাম্বার 9 সতর্কতা এবং প্রক্রিয়াশীলতা ইত্যাদি। প্রশ্ন, হোয়াট ইজ ইসলামিক উইন্ডো? স্টেট দ্য ফিচার অফ ইসলামিক উইন্ডো। ইসলামিক উইন্ডো কি? ইসলামিক উইন্ডোর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করুন। উত্তর, ইসলামিক উইন্ডো বলতে প্রচলিত ব্যাংকগুলোর একটি বিশেষ বিভাগকে বোঝায় যেখানে ইসলামিক শরিয়া অনুযায়ী পরিচালিত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয়। এই উইন্ডো প্রচলিত ব্যাংকের একটি অংশ হলো এর কার্যক্রম সম্পূর্ণরূপে সুদমুক্ত এবং লাভ লোকসান বন্টনের নীতির উপর ভিত্তি করে পরিচালিত হয়। সহজ ভাষায় প্রচলিত ব্যাংকগুলোকে একটি নির্দিষ্ট বিভাগ খোলা হয় যেখানে ইসলামী ব্যাংকগুলোর নিয়মকানুন মেনে লেনদেন করা হয়। একেই ইসলামী উইন্ডো বলা হয়। যেমন কোনো ব্যাংক তার গ্রাহকদের জন্য একটি বিশেষ উইন্ডো খুলে যেখানে গ্রাহকরা ইসলামী পদ্ধতিতে ঋণ গ্রহণ, আমানত বা অন্যান্য আর্থিক পরিষেবা গ্রহণ করতে পারেন। এই উইন্ডোটি প্রচলিত ব্যাংকের অন্যান্য কার্যক্রম থেকে সম্পূর্ণ আলাদাভাবে পরিচালিত হয় যাতে করে ইসলামী শরিয়ার বিধিবিধান লঙ্ঘিত না হয়। উদাহরণস্বরূপ, কোনো ব্যাংক যদি তার গ্রাহকদের জন্য মুরাবাহা ও মুশারাকা, মুদারাবা ইত্যাদি পদ্ধতির মাধ্যমে ঋণ বিনিয়োগ সুবিধা নেয় তবে তা ইসলামী উইন্ডোর অন্তর্ভুক্ত হবে। এভাবে ইসলামী উইন্ডো প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় ইসলামী অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ সংযোজন যা সুদমুক্ত ব্যাংকিংয়ের সুযোগ তৈরি করে। What are the issues that need to be considered while selecting agent? প্রশ্ন, এজেন্ট নির্বাচন করার সময় কি কি বিষয় বিবেচনা করতে হবে? উত্তর, এজেন্ট নির্বাচন করার সময় যে বিষয়গুলো বিবেচনা করতে হয় তা হলো অভিজ্ঞতা ও দক্ষতা। এজেন্ট সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। নাম্বার 2 সুনাম ও পরিচিতি। বাজারে এজেন্টের সুনাম এবং পরিচিতি কেমন তা যাচাই করতে হবে। নাম্বার 3 যোগাযোগ দক্ষতা। এজেন্টের যোগাযোগ দক্ষতা ভালো হতে হবে যাতে সে গ্রাহকদের সাথে সহজে যোগাযোগ স্থাপন করতে পারে। নাম্বার 4 আর্থিক স্থিতিশীলতা। এজেন্টদের আর্থিক অবস্থা স্থিতিশীল হতে হবে যাতে ভবিষ্যতের কোনো সমস্যা না হয়। নাম্বার 5 আইনগত বৈধতা। এজেন্টের ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় আইনগত অনুমতি ও কাগজপত্র থাকতে হবে। নাম্বার 6 অবস্থান। এজেন্টের অবস্থান এমন হতে হবে যাতে গ্রাহকদের জন্য সেখানে যাওয়া সহজ হয়। নাম্বার 7 প্রযুক্তি জ্ঞান। আধুনিক প্রযুক্তি সম্পর্কে এজেন্টের জ্ঞান থাকতে হবে যাতে সে অনলাইনে সেবা দিতে পারে। নাম্বার 8 গ্রাহক সেবা। এজেন্টদের গ্রাহক সেবার মান ভালো হতে হবে। নাম্বার 9 কমিশন কাঠামো। এজেন্টদের কমিশন কাঠামো প্রতিযোগিতামূলক হতে হবে। নাম্বার 10 অন্যান্য শর্ত। কোম্পানির অন্যান্য শর্ত হলে এজেন্ট মেনে চলতে পারবে কিনা তা বিবেচনা করতে হবে। হাউ ইজ MFS কন্ট্রিবিউটিং টু দ্য ইকোনমি অফ বাংলাদেশ? প্রশ্ন, MFS বাংলাদেশের অর্থনীতিতে কীভাবে অবদান রাখছে? উত্তর মোবাইল আর্থিক পরিষেবা MFS যেমন বিকাশ, নগদ, রকেট ইত্যাদি বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি আর্থিক অন্তর্ভুক্তি উৎসাহিত করে বিশেষ করে গ্রামীণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য, সেই সাথে লেনদেনের সহজ করে এবং প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দ্রুত নিরাপদে পাঠানোর সুবিধা দেয়। এছাড়া এটি ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করে এবং ব্যবসা বাণিজ্যের ইতিবাচক প্রভাব ফেলে। MFS বাংলাদেশ অর্থনীতিতে যেভাবে অবদান রাখছে তা হলো নাম্বার 1 আর্থিক অন্তর্ভুক্তি। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সুবিধা পৌঁছে দিয়েছে যেখানে ঐতিহ্যবাহী ব্যাংকিং অবকাঠামো দুর্বল একটি বৃহত্তম জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় এনে অর্থনৈতিক প্রবৃদ্ধি অবদান রাখছে। নাম্বার 2 লেনদেনের সুবিধা। MFS সহজ ও দ্রুত লেনদেনের সুবিধা দিয়ে ব্যবসায় বাণিজ্য ব্যক্তিগত অর্থ স্থানান্তরে গতি এনেছে। নাম্বার 3 কর্মসংস্থান সৃষ্টি। MFS সেক্টর নতুন কর্মসংস্থান সুযোগ তৈরি করেছে। এজেন্ট, বিতরণী এবং প্রযুক্তি সহায়তা হিসেবে অনেকে কাজ করে আছে। নাম্বার 4 সরকারি পরিষেবা বিল পরিশোধ। MFS এর মাধ্যমে গ্যাস, বিদ্যুৎ, পানি ইত্যাদি সরকারি পরিষেবা বিল পরিশোধ করা সহজ হয়েছে। 5 রেমিটেন্স ও নিয়ম। প্রবাসী গ্রাহকদের পাঠানো রেমিটেন্স MFS এর মাধ্যমে দ্রুত নিরাপদ দেশে আনা সম্ভব হয়েছে। নাম্বার 6 ব্যবসায়িক লেনদেন। ছোট বড় সব ধরনের ব্যবসায়ীরা এখন MFS এর ব্যবহার করে সহজে রেমিটেন্স গ্রহণ ও পরিশোধ গ্রহণ করছে
যা ব্যবসা বাণিজ্যকে আরও সহজ করছে।